রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইন্দোনেশিয়ার পর এবার মিশর তুরস্ক কিনতে যাচ্ছে কান ফাইটার জেট। জোরদার হচ্ছে চীন, পাকিস্তান, আফগানিস্তান সম্পর্ক। পারমাণবিক বোমা বহনকারী মিসাইলের পরীক্ষা ভারতের। $7.5 বিলিয়ন 97 যুদ্ধ বিমান সংগ্রহের উদ্যোগ। ভেনেজুয়েলা ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্রের নৌবহর। যুক্তরাষ্ট্রের অস্প্রে বিমানের আদলে যুদ্ধ বিমান তৈরি চীনের সাথে সম্পর্ক উন্নয়নের সমালোচনা ভারতে। সম্পর্ক আরও জোরদার হচ্ছে চীন, পাকিস্তান, আফগানিস্তানের মধ্যে। বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ ত্রিপক্ষীয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের যোগ দেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়েং ই এবং আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। বুধবারের বৈঠকের মূল বিষয় ছিল চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে সম্প্রসারণ করা। ইতোমধ্যে চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে অন্তর্ভুক্ত করেছে আফগানিস্তানকে। পাকিস্তানের প্রতিবেশী আফগানিস্তান চীনা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পে যুক্ত হওয়ায় নতুন মাত্রা পেল পাকিস্তান চীন অর্থনৈতিক করিডোরে। বুধবারের বৈঠক শেষে বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশের মধ্যে বাণিজ্য, ট্রানজিট এবং উন্নয়নের সুবিধা ভোগ করতে পারবে মধ্য এশিয়া সহ বিস্তৃত অঞ্চলের মানুষ। বর্তমানে পাকিস্তান থেকে আফগানিস্তান হয়ে উজবেকিস্তান পর্যন্ত চলছে রেল নেটওয়ার্ক তৈরির কার্যক্রম। কাবুলে ত্রিপক্ষীয় বৈঠকে তারা মিলিত হন দ্বিপক্ষীয় বৈঠকে। এ সময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান, আফগানিস্তান থেকে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার। পাকিস্তানে তালেবানপন্থী তেহরিকি পাকিস্তান এবং বালুচ লিবারেশন আর্মির সন্ত্রাসীদের প্রতি সব ধরনের সহায়তা বন্ধের প্রতিও আহ্বান জানান আফগান মন্ত্রীর প্রতি। এ সময় আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন, আফগানিস্তান থেকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না। বৈঠকে তিন দেশ একমত হয়েছে সন্ত্রাস দমন সহ আন্তঃসীমান্ত বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে। চীনের সাথে ভারতের সম্পর্ক উন্নয়ন নিয়ে সমালোচনা শুরু হয়েছে ভারতের আনন্দবাজার পত্রিকায় চীনকে কালসাপ এবং চালবাজ আখ্যায়িত করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে ভারতকে পাশে টানছে চীন। এ লক্ষ্যে সোমবার নয়াদিল্লি সফর করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। সফরে ভারত সম্মত হয়েছে চীন থেকে রেয়ার আর্থ, খনিজ সম্পদ, সার সহ বিভিন্ন পণ্য আমদানির। ভারতের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে বলা হয়েছে, গালওয়ান ভ্যালির সংঘর্ষ ভুলে ড্রাগন সরকারকে বিশ্বাস করা সঠিক হবে না। আনন্দবাজার লিখেছে, এশিয়ায় মার্কিন আধিপত্য ভাঙতে শুরু হয়েছে ড্রাগন এবং হাতির নাচ। বিশ্বের সবচেয়ে বেশি রেয়ার আর্থ খনিজ সম্পদের অধিকারী চীন। ভারত তাদের প্রয়োজনীয় 66% রেয়ার আর্থ খনিজ সম্পদ আমদানি করে চীন থেকে। টানেল, পাহাড়ি রেলপথ সহ বিভিন্ন নির্মাণ কাজে ভারত নির্ভরশীল চীনা মূল্যবান খনিজ সম্পদের ওপর। কিন্তু 2020 সালে গালওয়ান ভ্যালি সংঘাতের পর চীন বন্ধ করে দেয় ভারতের রেয়ার আর্থ খনিজ সম্পদ, সার সহ আরও অনেক পণ্যের রপ্তানি। সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের পর চীন আবার ভারতের রেয়ার আর্থ খনিজ সম্পদ রপ্তানি শুরু করেছে। দুই দেশ সম্মত হয়েছে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির। ইতিমধ্যে শুরু হয়েছে পর্যটক আসা যাওয়া। এতে আপাতত ভারত লাভবান হলেও যুক্তরাষ্ট্রকে খেপিয়ে চীনের সাথে এভাবে সম্পর্ক উন্নয়ন ভবিষ্যতে ভারতের জন্য ভালো পরিণতি ডেকে আনবে না বলে মন্তব্য করা হয়েছে আনন্দবাজারের রিপোর্টে। ইন্দোনেশিয়ার পর এবার তুরস্ক থেকে 5th জেনারেশন স্টেলথ ফাইটার জেট কান কিনতে যাচ্ছে মিশর। তুরস্কের ডেইলি সাভা চলতি সপ্তাহে প্রকাশ করেছে তথ্য। গত জুন মাসে ইন্দোনেশিয়া তুরস্ক থেকে 48টি কান যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে। কান তুরস্কের নিজস্ব নির্মিত একটি 5th জেনারেশন স্টেলথ ফাইটার। 2028 সাল থেকে কান বিমানের ম্যাস প্রোডাকশন শুরু করবে তুরস্ক এবং 2029 সালে ইন্দোনেশিয়াকে প্রথম ডেলিভারি দেবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর তুরস্ক হল চতুর্থ দেশ যারা 5th জেনারেশন স্টেলথ ফাইটার নির্মাণে সক্ষম। মিশর তুরস্ক থেকে কতটি যুদ্ধবিমান কিনবে তা নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে। ভেনেজুয়েলার উদ্দেশ্যে একটি শক্তিশালী নৌ বহর পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে সীমান্ত জুড়ে 45 লাখ স্বেচ্ছাসেবক মোতায়েন করেছে দেশটি। যুক্তরাষ্ট্রের নৌবহরে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার সহ শক্তিশালী বেশ কিছু রণতরী। একটি এমফিভিয়াস অ্যাসল্ট শিপে রয়েছে 4000 মেরিন সেনা। এছাড়া যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার অদূরে পাঠাচ্ছে যুদ্ধবিমান। ভেনেজুয়েলার ঘিরে টহল দিচ্ছে P-8 মেরিটাইম যুদ্ধবিমান। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাথার মূল্য ঘোষণা করে রেখেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র। এমনকি তাকে হত্যার জন্য ভেনেজুয়েলায় এজেন্ট নিয়োগ দেওয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো হলো একজন বিশ্ব স্বীকৃত মাদক সম্রাট, নারকোটিক টেররিস্ট। সে যুক্তরাষ্ট্রের যুব সমাজকে নষ্ট করছে মাদক পাচার করে। ভেনেজুয়েলার অবস্থান দক্ষিণ আমেরিকা মহাদেশের সর্বোত্তরে। যুক্তরাষ্ট্রের নামকরা অস্প্রে বিমানের আদলে টিলট্রোটর বিমান নির্মাণ করেছে চীন। যুক্তরাষ্ট্রের অস্প্রে বিমান একটি হেলিকপ্টার কাম বিমান। এটি হেলিকপ্টারের মতো উলম্বভাবে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে, এমনকি পেছনেও চলতে সক্ষম যুক্তরাষ্ট্রের অস্প্রে বিমান। এটি হেলিকপ্টারের মতো আকাশে স্থিরভাবে ভেসে থাকতে পারে। অস্প্রে বিমানে রয়েছে হেলিকপ্টারের সকল সুযোগ সুবিধা এবং একই সাথে এটি একটি পূর্ণাঙ্গ বিমান। হেলিকপ্টারের গতি কম, কিন্তু অস্প্রে বিমানের গতি প্রচলিত বিমানের গতির সমান। এবার চীন একই ধরনের বিমানের সফল ফ্লাইট পরিচালনার মাধ্যমে তাক লাগিয়ে দিয়েছে এভিয়েশন ইতিহাসে। যুক্তরাষ্ট্রের ভার্জন ম্যাগাজিনের খবরে বলা হয়েছে, চীনা টিলট্রোটর বিমানটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ বিমান। দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তারে চীন ব্যবহার করবে এই বিমান। চলতি সপ্তাহে চীন তাদের টিলট্রোটর বিমানের উড্ডয়ন পরীক্ষা করলেও বিমানটি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি দেশটি। এমনকি আনুষ্ঠানিকভাবে এখনও ঘোষণাও দেয়নি এ ধরনের বিমান নির্মাণ বিষয়। চীন সম্পূর্ণ গোপনে নির্মাণ করেছে এই যুদ্ধ বিমান। সম্প্রতি গণমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে চীন নির্মিত নতুন টিলট্রোটর বিমান উড়ানোর। বর্তমানে বিশ্বে যুক্তরাষ্ট্রের F-35 ফিফথ জেনারেশন ফাইটার জেট হলো একমাত্র বিমান যা হেলিকপ্টারের মতো আকাশে স্থিরভাবে ভেসে থাকতে পারে, এমনকি পেছনেও চলতে পারে। এটি কোনো রানওয়ে ছাড়া সম্পূর্ণ হেলিকপ্টারের মতো ভার্টিক্যাল উপায়ে উড্ডয়ন এবং অবতরণ করতে পারে। বিশ্বের অন্যতম সেরা ফিফথ জেনারেশন ফাইটার জেট F-35 এবার চীন হেলিকপ্টার কাম বিমান নির্মাণে সক্ষম হওয়ায় তারা এই প্রযুক্তির ফাইটার জেটের ক্ষেত্রে প্রয়োগ করতে পারে বলে মনে করছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। অনেক বিশ্লেষকের মতে চীন যুক্তরাষ্ট্রের F-35 এর আদলে যুদ্ধ বিমানও নির্মাণ করবে শীঘ্রই। পারমাণবিক বোমা বহনে সক্ষম অগ্নি-5 নামক মিসাইলের পরীক্ষা চালিয়েছে ভারত। বুধবার ভারতীয় আর্মি জানিয়েছে তথ্য। ভারত পাকিস্তান ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ওড়িশায় এ মিসাইল পরীক্ষা চালালো ভারত। সম্প্রতি পাকিস্তানও পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এদিকে ভারত $7.5 বিলিয়ন ব্যয়ে 97টি যুদ্ধ বিমান সংগ্রহ করতে যাচ্ছে। ভারত তাদের নিজস্ব তৈরি চতুর্থ প্রজন্মের তেজাস বিমান ক্রয়ের জন্য মঙ্গলবার অর্থ ছাড়ের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। একই সাথে ভারত 6টি অ্যাডভান্সড আর্লি ওয়ার্নিং অ্যান্ড এয়ারবর্ন বিমান কিনবে। তবে আর্লি ওয়ার্নিং অ্যান্ড এয়ারবর্ন বিমান কোন দেশ থেকে কিনবে সে সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। ভারত তাদের কাছে থাকা রাশিয়ার তৈরি MiG-21 বিমানের স্থলে ভবিষ্যতে ব্যবহার করবে তেজাস ফাইটার জেট। দীর্ঘদিন ধরে ভারতের MiG-21 বিমান পরিবর্তনের দাবি উঠলেও ভারত পরিত্যাগ করেনি এসব বিমান। বিধ্বস্ত হয়ে 2 শতাধিক পাইলট নিহত হওয়ায় ভারতে থাকা রাশিয়ার তৈরি MiG-21 বিমান আকাশে উড়ন্ত কফিন বা বিধবা তৈরির বিমান নামে পরিচিত। জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির ও দেশ বরেণ্য ইসলামী চিন্তাবিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মানবতা বিরোধী অপরাধের মামলার সাক্ষী সুখরঞ্জন বালী তার অপহরণের ঘটনায় শেখ হাসিনা এবং সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ সহ 32 জনের বিরুদ্ধে অভিযোগ করেছেন। গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি এই অভিযোগ করেন। অভিযুক্ত বাকিদের মধ্যে অন্যতম হলেন সাবেক প্রধান বিচারপতি SK সিনহা, তৎকালীন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, ট্রাইব্যুনালের সাবেক বিচারপতি ATM ফজলে কবির, সাবেক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য AKM আওয়াল, ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী, সাবেক প্রসিকিউটর রানা দাশগুপ্ত, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সাবেক প্রধান মোহাম্মদ সানাউল হক, তদন্তকারী কর্মকর্তা হেলাল উদ্দিন। ট্রাইব্যুনালে দেওয়া অভিযোগপত্রে সুখরঞ্জন বালী বলেন, আমার ভাই বিশাব আলীকে 1971 সালে মুক্তিযুদ্ধ চলাকালীন পাকিস্তানি সেনারা হত্যা করেছিল। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে 2010 সালের জুলাই আগস্ট মাসের শেষের দিকে আওয়ামী লীগ সরকার গঠিত তৎকালীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন আমাকে 71-এ আমার ভাই বিশাব আলীর হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান। আমি তাকে বিশ্বাস করে প্রকৃত ঘটনা বলি, কিন্তু হেলাল উদ্দিন আমাকে আমার ভাইয়ের হত্যাকারী হিসেবে প্রকৃত হত্যাকারীদের নামের সঙ্গে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর নামও বলতে চাপ প্রয়োগ করেন। সাঈদীর বিরুদ্ধে
ট্রাইব্যুনালে নিয়ে মিথ্যা সাক্ষ্য দিতে বলেন। আমি হেলাল সাহেবকে তখনই স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, সাইদি হুজুর আমার ভাই বিশাব আলী হত্যাকাণ্ডের সঙ্গে কোনোভাবেই জড়িত ছিলেন না, সুতরাং তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু তদন্ত কর্মকর্তা হেলাল সাহেব জোরপূর্বক রাজি করাতে এক পর্যায়ে আমাকে শারীরিক নির্যাতন করতে থাকেন। এরপর হেলাল উদ্দিন আমাকে মিথ্যা সাক্ষ্য দিতে রাজি করাতে আওয়ামী লীগের স্থানীয় এমপি AKM আব্দুল আওয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেককে ডেকে আনেন। তারা আখতারুজ্জামান জুলু ও কানাই লালা বিশ্বাসের নেতৃত্বে সাইদুল্লাহ লিটন, রেজাউল করিম শিকদার মন্টু, মিজানুর রহমান তালুকদার, সুমন শিকদার, দিলীপ মাঝি, রাজ্জাক খান বাদশাহ, মতিউর রহমান জুবা, শাহজাহান খান তালুকদার, মাসুদ আহমেদ রানা, শেখ ফিরোজ আহমেদ, গোলাম মাওলা নকিব, আমিনুল ইসলাম মিরন, ইর্তিজা হাসান রাজু, খায়রুল ইসলাম মিঠু, মজনু তালুকদার, মোহাম্মদ মনিরুজ্জামান, KM মুস্তাফিজুর রহমান বিপ্লব এবং রাসেল পারভেজ রাজা সহ ছাত্রলীগ যুবলীগের আরো কিছু লোককে তখন পিরোজপুর রাজশদী স্কুলে হাজির করে। তারা সেখানে উপস্থিত হয়ে আমাকে নানা রকম চাপ ও ক্রমাগত হুমকি দিতে থাকে। আমি সাক্ষ্য দিতে রাজি না হলে MP আওয়াল ও মেয়র মালেক আমাকে হত্যার হুমকি দেন। এরপর তাদের নির্দেশে রেজাউল করিম শিকদার মন্টু, সুমন শিকদার, দিলীপ মাঝি, রাজ্জাক খান বাদশাহ, শাহজাহান খান তালুকদার, মৃধা মোহাম্মদ মনিরুজ্জামান, মাসুদ আহমেদ রানা, মজনু তালুকদার, মিজানুর রহমান তালুকদার মিলে আমাকে নির্দয়ভাবে পেটাতে থাকে। তাদের নির্যাতন শেষ হলে সাইদুল্লাহ লিটন, শেখ ফিরোজ আহমদ, গোলাম মাওলা নকিব, আমিনুল ইসলাম মিরন, মতিউর রহমান, ইর্তেজা হাসান রাজু, খায়রুল ইসলাম মিঠু, মুস্তাফিজুর রহমান বিপ্লবরা আমাকে চর, থাপ্পড়, ঘুষি মারতে থাকে ও লাঠি দিয়ে আমার শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। তারপরও আমি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে তারা আগামীকাল তাদের কথা মতো সাক্ষ্য দিতে রাজি না হলে আগামীকালই আমার জীবনের শেষ দিন বলে শাসিয়ে চলে যায়। আমি তাদের হাত থেকে ছাড়া পাইয়া আত্মগোপনে চলিয়া যাই। দীর্ঘদিন আমি এলাকার বিভিন্ন বাড়িতে লুকিয়ে থাকি। পরবর্তীতে অনেক দিন পর সাইদি হুজুরের ছেলে মাসুদ সাইদি আমার সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং আমার ভাই বিশাব আলী হত্যার প্রকৃত ঘটনা জানতে চায়। আমি তাকে প্রকৃত ঘটনা খুলে বলি। তখন মাসুদ সাইদি জানতে চান এই সত্য ঘটনা আমি ট্রাইব্যুনালে এসে বলতে রাজি আছি কিনা। জবাবে আমি সম্মতি প্রকাশ করলে মাসুদ সাইদি আমার ভাইয়ের হত্যার প্রকৃত ঘটনা ট্রাইব্যুনালে এসে বলার জন্য অনুরোধ জানান। আমি তার অনুরোধ গ্রহণ করি এবং সত্য ঘটনা তুলে ধরার জন্য সাইদি হুজুরের পক্ষে সাক্ষী দিতে রাজি হই। সে অনুসারে আমি সাইদি হুজুরের পক্ষে সাক্ষ্য দিতে 3 নভেম্বর 2012 সালে বিকেলের দিকে ঢাকায় আসি এবং মাসুদ সাইদির সাথে যোগাযোগ করি। তিনি আমাকে 4 তারিখ ট্রাইব্যুনালের অ্যাডভোকেট মিজানুল ইসলাম স্যারের কাছে নিয়ে আসেন। উনাকে আমি সব খুলে বলি। এরপর 5 নভেম্বর 2012 এর সকালে অ্যাডভোকেট মিজানুল ইসলামের অফিসে মাসুদ সাইদি আমাকে নিয়ে যান। তখন অ্যাডভোকেট মিজানুল ইসলাম সাহেব আমাকে তার গাড়িতে করে ট্রাইব্যুনালের দিকে রওনা দেন। তার গাড়িতে আরো 2 জন আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারি ও হাসানুল বান্না সোহাগ ছিলেন, যাদের নাম আমি পরে জানতে পারি। আমার সামনের গাড়িতে মাসুদ সাইদি ছিলেন এবং তার সঙ্গেও একজন আইনজীবী ছিলেন, যার নাম আবু বকর সিদ্দিক। এ সময় ট্রাইব্যুনালের গেটের বাইরে বিপুল সংখ্যক পুলিশ দেখতে পাই। ট্রাইব্যুনালের মূল গেটের কাছে আমাদের গাড়ি এসে পৌঁছালে পুলিশ আমাদের গাড়ি আটকে দেয়। আটকে দেওয়ার পর সামনের গাড়ি থেকে নেমে মাসুদ সাইদি পুলিশের সাথে কথা বলতে থাকেন। এর মধ্যে কিছু বুঝে ওঠার আগেই সাদা পোশাকে থাকা অনেক লোক এবং পুলিশ মিলে অ্যাডভোকেট মিজান স্যারের গাড়ি ঘিরে ফেলে। সেখানে আমাকে দেখে তারা বলে, বাচ্চা, তোকেই তো আমরা খুঁজছি, নাম, নিচে নাম। এই কথা বলেই একজন পুলিশ আমার কানের নিচে প্রচন্ড জোরে থাপ্পড় মারে। এরপর আমার শার্টের কলার ধরে আমাকে মারতে মারতে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে একটা সাদা রঙের পুলিশ পিকআপে তুলে দেয়। আমার সাথে আইনজীবী ও মাসুদ ভাই তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের আগ্রাসী ভূমিকার কারণে তারা আর আমার কাছেই আসতে পারেনি। গাড়িতে উঠিয়েই তারা আমার চোখ ও হাত বেঁধে ফেলে। এই অবস্থাতেই তারা আমাকে অজানা একটি স্থানে নিয়ে যায়।
এটি ছিল একটি জানালাবিহীন অন্ধকার ঘর, যেখানে প্রায় 2 মাস আমাকে বন্দী রাখা হয় এবং খাদ্য ও আলো থেকে বঞ্চিত করে প্রচন্ড শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। পরবর্তীতে আমাকে আরেকটি কক্ষে নিয়ে যাওয়া হয়, যেখানে ক্যামেরা ও আলো ছিল। সেখানে সাইদি হুজুরের বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করতে চাওয়া হয়। আমি স্পষ্টভাবে জানিয়ে দেই যে আমার ভাইয়ের হত্যার সঙ্গে সাইদি হুজুরের কোনো সংশ্লিষ্টতা নেই এবং আমি প্রকৃত হত্যাকারীদের চিনি এবং তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে প্রস্তুত আছি। কিন্তু আমি তাদের কথা মতো সাইদি হুজুরের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিতে রাজি না হওয়ায় তারা আমাকে দিনের পর দিন বৈদ্যুতিক শক, শারীরিক নির্যাতন করতে থাকে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে তারা বৈদ্যুতিক শক দেয়নি। এরপর তারা আমাকে কোটি টাকা ও একটি বাড়ি দেওয়ার প্রলোভনের মাধ্যমে আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমি তাতেও রাজি না হওয়ায় আমাকে প্রায় 2 মাস ওই গোপন জায়গায় আটকে রেখে নির্যাতন করে। তাদের চরম নির্যাতনের মুখে আমি অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়লে আমাকে বিভিন্ন সময় হাসপাতালে নিয়ে জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হতো। আমার জ্ঞান ফিরে এলে আবার তারা আমাকে ওই গোপন স্থানে নিয়ে যেত। নিয়ে গিয়ে আবারও পূর্বের ন্যায় তারা আমার উপর শারীরিক নির্যাতন চালাতো। এভাবে নির্যাতন চালানোর মাঝে একদিন আমাকে চোখ বেঁধে একটি গাড়িতে তোলা হয় এবং কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর যখন গাড়ি থামে তখন আমি বাথরুমে যাওয়ার কথা বললে তারা আমার চোখ খুলে দেয়। তখন দেখতে পাই আমাকে সীমান্ত এলাকায় আনা হয়েছে। সেখান থেকে বিজিবির সহায়তায় আমাকে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার স্বরূপনগর থানার বৈকারি বাজার সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেয়া হয়। বিএসএফ আমাকে কোনো প্রশ্ন ছাড়াই নির্মমভাবে মারধর করে, আমাকে হাত বেঁধে নির্যাতন করে। পরে তারা আমাকে বসিরহাট নিয়ে যায়। বসিরহাট সাব জেলে 22 দিন রাখার পর সেখান থেকে দমদম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয় এবং যেখানে আমাকে মোট 5 বছর আটক রাখে। পরে জানতে পারি দমদম কেন্দ্রীয় কারাগারে আমার থাকার বিষয়টি মাসুদ সাইদি জানতে পারেন এবং আমার ছেলেকে ভারত পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হন। এরপর তারই উদ্যোগে এবং মানবাধিকার সংস্থা ও ভারতীয় সুপ্রিম কোর্টের সহায়তায় আমি কারাগার থেকে মুক্ত হতে সক্ষম হই। কারাগারে থাকার সময় বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আমার সঙ্গে কারাগারে সাক্ষাৎ করে এবং আমার নির্যাতনের বিবরণ নথিভুক্ত করে। দেশে ফিরে এলেও আমি পিরোজপুরের নিজ গ্রামে নিরাপত্তার কারণে যেতে পারিনি, বরং আত্মগোপনে নিজ জেলার বাইরে অবস্থান করি। আমি আমার ছেলে মেয়ের মাধ্যমে কারাগার থেকে মুক্ত হওয়ার পর জানতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গেট থেকে আমাকে অপহরণের পর আমার আইনজীবীগণ আওয়ামী লীগের তৎকালীন ট্রাইব্যুনালের বিচারকগণের নিকট তাৎক্ষণিকভাবে আমার অপহরণের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু ট্রাইব্যুনালের তৎকালীন বিচারকগণ, তৎকালীন চিফ প্রসিকিউটর, শাহবাগ থানার ওসি, রমনা জোনের ডিসি ও অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনায় মিলিত হয়ে ষড়যন্ত্রমূলকভাবে সিদ্ধান্ত দেন যে আমাকে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণ করা হয়নি। অথচ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে অসংখ্য সিসি ক্যামেরা ছিল। বিশেষ করে আমাকে যেখান থেকে অপহরণ করা হয়েছিল সেই গেটের সামনেই 2টি সিসি ক্যামেরা ছিল। সেই ক্যামেরা 2টি সহ স্থাপিত সিসিটিভি ক্যামেরায় পুরো বিষয়টি রেকর্ড হওয়ার কথা। আমার পক্ষের আইনজীবীগণের দাবি সত্ত্বেও ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিম সিসি ক্যামেরার ফুটেজ দেখতে বা দেখাতে অস্বীকৃতি জানান। সেটি না করে জনাব নাসিম আমার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করার দায়ে আমার আইনজীবীদের বিরুদ্ধে পাল্টা আদালত অবমাননার অভিযোগ আনয়ন করেন। সুখরঞ্জন বালি বলেন, আমি নিজ চোখে মুক্তিযুদ্ধের সময় আমার ভাইকে হত্যার ঘটনা দেখেছি। সেখানে সাইদি হুজুর ছিলেন না। বিরোধী রাজনৈতিক শক্তিকে নিশ্চিহ্ন করার রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় মিথ্যা সাক্ষ্য না দেওয়ায় এবং সত্য সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে আসার কারণে আমাকে গুম, অপহরণ, নির্যাতন এবং প্রায় 5 বছর ভারতে অবৈধভাবে কারাবন্দী করে রাখা হয়। তার বিরুদ্ধে করা মামলা ছিল সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো। তাকে অন্যায়ভাবে গ্রেফতার, দীর্ঘদিন কারারুদ্ধ রাখা এবং শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে কারাগারে তাকে হত্যা করা হয়েছে, যা আন্তর্জাতিক আইনের অধীনে মানবতা বিরোধী অপরাধের শামিল। আমাকে করা গুম, অপহরণ, শারীরিক মানসিক নির্যাতন ও আমাকে জোর করে ভারতে পাচারের ঘটনা সবই ছিল পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।
আমাকে অপহরণ করে শারীরিক মানসিক নির্যাতনের মাধ্যমে আমার মানবাধিকার চরমভাবে লঙ্ঘন করা হয়েছে। আর এর সবই ছিল একটি বৃহৎ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, যা আন্তর্জাতিক মানবাধিকার ও মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিবেচ্য। আমি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে ন্যায় বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় আমাকে করা অপহরণ, গুম এবং 5 বছর অবৈধভাবে কারাবন্দী রাখা সহ আমার সাথে ঘটে যাওয়া সকল অন্যায়ের আমি বিচার চাই। এ ঘটনায় সাক্ষী করা হয়েছে ব্যারিস্টার তানভীর আল আমিন, অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ আনসারি, অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, অ্যাডভোকেট হাসানুল হক বান্না সোহাগ ও মাসুদ সাইদিকে। চিফ প্রসিকিউটরের বক্তব্য। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তে আমরা দেখব না যে কে কত বড় পদে ছিল, কতটা ক্ষমতাবান ছিলেন। এখানে সাবেক প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির নাম আসছে। তদন্ত শেষে যদি তাদের সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য আসে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা সবাই জানি যে বিগত 16 বছর গুমকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় একটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। বাইরে থেকে মানুষকে গুম করার পাশাপাশি খোদ আদালত চত্বর হতেও গুম করা হয়েছিল। তাকে দেশে ডিটেনশনে রাখার পাশাপাশি পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষীদের নিকট তুলে দেওয়া হয়েছিল। এসব কিছুর ডকুমেন্টস রয়েছে। তদন্তকারী কর্মকর্তার রিপোর্টের পর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ দায়েরের সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন সাইদির ছেলে মাসুদ সাইদি ও তার আইনজীবী পারভেজ হোসেন। জর্ডানের গর্জন, ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঝড়ের আভাস। ভূমধ্য সাগরের বাতাস হঠাৎই যেন দিক বদল করেছে। এতদিন ফিলিস্তিনের কান্না, গাজার ধ্বংসযজ্ঞ, পশ্চিম তীরের হাহাকার, সবকিছুর মাঝে নীরব ছিল প্রতিবেশী রাষ্ট্রগুলো। কিন্তু এবার আর নীরবতা নয়, এবার মঞ্চে উঠেছে জর্ডান। নেতানিয়াহু গ্রেটার ইসরায়েলের মানচিত্র প্রকাশ করলেন, আর তার ঠিক পরে জর্ডান ঘোষণা দিল যুদ্ধের প্রস্তুতির। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মানচিত্র প্রকাশ করেছেন তা যেন আগুনে ঘি ঢালার মতো। সেই মানচিত্রে ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া এবং লেবাননকে অন্তর্ভুক্ত করে দেখানো হয়েছে কথিত গ্রেটার ইসরায়েল। ফিলিস্তিনিরা ক্ষুব্ধ, আরব দুনিয়াও ক্ষুব্ধ, তবে সবচেয়ে তেতে উঠেছে জর্ডান। রাজধানী আম্মান থেকে জারি হলো এক ঐতিহাসিক ঘোষণা। 3 দশকেরও বেশি সময় ধরে বন্ধ থাকা জাতীয় সামরিক পরিষেবা কর্মসূচি আবার চালু করছে জর্ডান। সিনেমার মতো দৃশ্য কল্পনা করুন। একদল তরুণ, চোখে আগুন, হাতে পতাকা, সামনে দাঁড়িয়ে আছেন যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহ। তিনি বললেন, দেশের প্রতিটি তরুণকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এই এক লাইনেই জর্ডানের ভবিষ্যৎ বদলে গেল। 1990-এর দশক পর্যন্ত 18 থেকে 40 বছরের প্রত্যেক পুরুষের জন্য সেনাবাহিনীতে 2 বছর কাজ করা বাধ্যতামূলক ছিল। পরে এই নীতি শিথিল হয়, সীমিত প্রশিক্ষণ চালু থাকে। কিন্তু এখন আবার শুরু হচ্ছে পূর্ণাঙ্গ সামরিক কর্মসূচি। আগামী বছর জানুয়ারি থেকে 2007 সালে জন্ম নেওয়া ছেলেরা যখন 18 পেরোবে তখনই শুরু হবে এই নতুন অধ্যায়। প্রথম পর্যায়ে যোগ দেবে 6000 তরুণ। দ্রুত সেই সংখ্যা বাড়বে 10,000-এ। এক প্রজন্ম গড়ে উঠবে যুদ্ধের জন্য, দেশের প্রতিরক্ষার জন্য। জর্ডানের এই সিদ্ধান্ত কেবল সামরিক নয়, এটি রাজনৈতিকও। সিরিয়ার ভেতরে অস্থিরতা, গৃহযুদ্ধের সম্ভাবনা, ফিলিস্তিনিদের জোর করে বিতাড়ন, গাজায় হত্যাযজ্ঞ, সব মিলিয়ে জর্ডান এখন দ্বিগুণ হুমকির মুখে। একদিকে বাইরের হানা, অন্যদিকে অভ্যন্তরীণ অস্থিরতার আশঙ্কা। ঠিক এই মুহূর্তেই গ্রেটার ইসরায়েলের মানচিত্রে জর্ডানকে অন্তর্ভুক্ত করে নেতানিয়াহু দিলেন চরম বার্তা। আর সেই বার্তার জবাবই যেন এসেছে আম্মান থেকে। আমরা প্রস্তুত, আমরা এক, আমরা লড়ব। বিশ্লেষকরা বলছেন, জর্ডানের এই কর্মসূচি শুধু সেনাবাহিনীকে শক্তিশালী করবে না, তরুণদের ভেতরও এক নতুন পরিচয় গড়ে তুলবে। শৃঙ্খলা, চরিত্র এবং সবচেয়ে বড় কথা, দেশের প্রতি অবিচল আনুগত্য। জর্ডান হয়তো বড় শক্তি নয়, না আছে পারমাণবিক অস্ত্র, না আছে বিশ্ব শক্তির মতো মহাকাশ প্রযুক্তি, কিন্তু আছে এক অমূল্য সম্পদ, ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম। যুবরাজ হোসেন বিন আব্দুল্লাহর নেতৃত্বে সেই প্রজন্ম এখন জেগে উঠছে। চিত্রনাট্য যেন লেখা হয়ে গেছে। এক পাশে দখলদার ইসরায়েল, গ্রেটার ইসরায়েলের বিভীষিকাময় স্বপ্ন নিয়ে, অন্য পাশে ছোট্ট জর্ডান, কিন্তু বুক ভরা সাহস নিয়ে। মধ্যপ্রাচ্যের আকাশে প্রশ্ন ভেসে বেড়াচ্ছে, এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে টিকে থাকবে? সময়ই দেবে জবাব। কিন্তু ইতিহাসের পাতায় ইতিমধ্যেই লেখা হয়ে গেছে এক নতুন অধ্যায়। জর্ডান গর্জেছে। মহাকাশে ইরানের স্বপ্ন, শহীদ সোলাইমানি স্যাটেলাইটের অভিযান, রাতের আকাশে অসংখ্য তারা,
কেউ তাকিয়ে দেখে শুধু আলো, কিন্তু ইরান, তারা দেখছে নিজের ভবিষ্যৎ। দীর্ঘদিন ধরে পশ্চিমা নিষেধাজ্ঞার শিকলে বাঁধা ছিল দেশটি। আমেরিকা, ইসরায়েল ও তাদের মিত্ররা ভাবছিল ইরানকে চিরকাল প্রযুক্তির দৌড়ে পিছিয়ে রাখা যাবে, কিন্তু ইতিহাস প্রমাণ করে ইরান কখনো থামে না। এই দেশ বারবার ভাঙা শিকলকে অস্ত্র বানিয়ে দাঁড়িয়েছে আরো শক্ত হয়ে। শত্রুর চোখের সামনে দিয়ে ইরান এবার ছুটছে মহাকাশ জয়ের পথে। তেহরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব উদ্যোগ, শহীদ সোলাইমানি স্যাটেলাইট প্রকল্প। শুধু একটি বা দুটি নয়, একসাথে 20টি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা। এই মিশন শুরু হবে 2026 সালের মার্চের মধ্যে। এমন সাহসী ঘোষণা শুনে দুনিয়া হতভম্ব। প্রযুক্তির মঞ্চে এটা কেবল এক ধাপ নয়, বরং এক লাফে শীর্ষে ওঠার ঘোষণা। ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি জানালেন, এই স্যাটেলাইটগুলো হবে দেশের প্রথম ন্যারো ব্যান্ড স্যাটেলাইট কনস্টেলেশন। এর মানে ইরানের প্রতিটি গ্রাম, প্রতিটি শহর, প্রতিটি কোণায় পৌঁছে যাবে যোগাযোগ ব্যবস্থা। ইন্টারনেট অফ থিংস প্রযুক্তির মাধ্যমে প্রতিটি ইলেকট্রনিক ডিভাইস একে অপরের সঙ্গে যুক্ত হবে। স্মার্ট শহর, স্মার্ট কৃষি, এমনকি সামরিক প্রযুক্তিও নতুন রূপ নেবে। আর সবটাই তৈরি হচ্ছে নিজস্ব প্রযুক্তি দিয়ে, কোনো বিদেশি ভরসা নয়। ইরানের বিজ্ঞানীরা নিজের হাতেই গড়ছেন যন্ত্রাংশ, নিজেরাই স্থাপন করবেন কক্ষপথে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মিলেমিশে এগিয়ে নিচ্ছে প্রকল্প। একসময় যে আকাশ ছোঁয়া ছিল স্বপ্ন, আজ সেখানে উঠছে ইরানের নিজস্ব স্যাটেলাইট। যেখানে পশ্চিমা শক্তি চাইতো ইরানকে চিরকাল নিচে আটকে রাখতে, সেখানে ইরান এখন উঠছে মহাকাশের সিঁড়ি দিয়ে। তবে স্বীকার করতে হচ্ছে, এটা সহজ পথ নয়। সালারি সতর্ক করে দিয়েছেন, প্রযুক্তিগত জটিলতায় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তিনি আবারও নিশ্চিত করেছেন অগ্রগতি আসার চেয়েও ভালো। ভাবুন একবার, 20টি স্যাটেলাইট একই প্রকল্পে, এমনকি প্রযুক্তি দানব আমেরিকা কিংবা ইসরায়েলও এই মুহূর্তে ইরানের মতো সাহসী ঘোষণা দেয়নি। আর ইরান নিষেধাজ্ঞার অন্ধকার ভেদ করে গড়ছে এক নতুন দিগন্ত। এ যেন সিনেমার চূড়ান্ত টুইস্ট, যেখানে ভিলেন ভেবেছিল নায়ক আর উঠতে পারবে না, ঠিক তখনই নায়ক উঠে দাঁড়ায় আকাশের বুক ছিঁড়ে নিজের পতাকা গাঁটতে। আজকের বাস্তবতাও তাই। ইরান মহাকাশে শুধু স্যাটেলাইট পাঠাচ্ছে না, পাঠাচ্ছে এক বার্তা, আমাদের থামানো যাবে না, শিকল ভাঙা আমাদের অভ্যাস, আকাশ এখন আমাদের। প্রশ্ন শুধু একটাই, এই স্যাটেলাইট কনস্টেলেশন কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? উত্তর লুকিয়ে আছে সেই আকাশে, যেখানে ইতিমধ্যেই জ্বলজ্বল করছে ইরানের শহীদ সোলাইমানি স্যাটেলাইটের স্বপ্ন। মাউন্ট হারমোনি বিস্ফোরণ, ইসরায়েলের ঘুম ভাঙল। দক্ষিণ সিরিয়ার পাহাড়ি অঞ্চলে মাউন্ট হারমোনের ঢালুতে একটি বিস্ফোরণ ঘিরে উঠল শীতল ধোঁয়া আর আতঙ্কে। সীমারেখার নীরবতা মুহূর্তেই কেটে গেল। 7 ইসরায়েলি সৈন্য আহত, 4 জন গুরুতর। সৈন্যরা যে অস্ত্র ব্যবহার করছিলেন তা পুরনো সিরিয়া, যুদ্ধের ছায়া ফেলে যাওয়া। একটি ভুল নাড়াচাড়া আর বিস্ফোরণ, মুহূর্তে রক্ত আর ধোঁয়া মিলিয়ে গেল। আহতদের তড়িঘড়ি সাফেদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটেছে একটি রিজার্ভ ইউনিটের মধ্যে। এরা সীমান্ত রক্ষায় নয়, বরং অপারেশনাল প্রস্তুতিতে নিযুক্ত। কিন্তু পুরনো অস্ত্রের ব্যবহার একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি করেছে তাদের। ইসরায়েল আর সিরিয়ার মধ্যে সম্পর্ক বর্তমানে নতুন দিকে ঝুঁকছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি প্যারিসে ইসরায়েলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। প্রথমবারের মতো দুই দেশের মধ্যে স্থিতিশীলতা ও দক্ষিণ সিরিয়ার শান্তি নিয়ে গোপন ফাইলগুলোর আলোচনা শুরু হয়েছে। কিন্তু বাস্তবতা আরো ভয়ঙ্কর। দক্ষিণ সিরিয়ার কুনেত্রা ও দারা প্রদেশ জুড়ে ইসরায়েলি সেনারা সীমান্ত লঙ্ঘন চালিয়ে যাচ্ছে, বাড়ি ঘরে হানা দিচ্ছে, চেক পয়েন্ট স্থাপন করছে এবং প্রায়শই বাড়ি ধ্বংস করছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, 5 অগস্ট আল কাহতানিয়া গ্রামে 2টি বাড়ি ধ্বংস করা হয়েছে। অভিযোগ, এই বাড়িগুলো ইসরায়েলি সামরিক অবস্থানের কাছাকাছি। পাহাড়ি ঢালুতে সূর্য অস্তাচলে, একদিকে ধোঁয়া আর ধ্বংস, দূরে সৈন্যরা আহতদের জন্য লড়ছে, আর আকাশের ওপরে শান্তির বার্তা। কিন্তু ভীতি ঘিরে রেখেছে সীমান্তকে। ইসরায়েল প্রায় 2 বছর ধরে উম্মুল আজম গ্রাম থেকে আল কাহতানিয়া ও আল হামিদিয়া হয়ে হারমোনির ঢাল পর্যন্ত সামরিক স্থাপনাগুলো স্থাপন করেছে। গত বছরের শেষের দিকে আসাদ সরকারের পতনের পর তারা দক্ষিণ সিরিয়ায় দখল প্রসারিত করেছে। যদিও বৈঠক শুরু হয়েছে বিস্ফোরণ দেখালো সীমান্তের শান্তি কেবল কাগজে।
পুরনো অস্ত্র, অনিয়ন্ত্রিত আগুন এবং সীমান্তের উত্তেজনা সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। এই মুহূর্তে দক্ষিণ সিরিয়ার পাহাড়ি ঢালুতে নীরবতা নেই। প্রতিটি ঝাঁকুনি, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ মুহূর্তে ইতিহাসের সাক্ষী। ইসরায়েলি সৈন্যদের জন্য সীমান্ত শুধুই কৌশল নয়, জীবন আর মৃত্যুর খেলা। গাজায় প্রায় 2 বছর ধরে গণহত্যা চালিয়ে যাওয়া ইসরায়েল মধ্যপ্রাচ্যের এই অগ্রগতি খুব নিবিড়ভাবে নজর রাখছিল। ড্রুজ সম্প্রদায়ের নেতাদের ব্যবহার করে সিরিয়াকে আরো অস্থিতিশীল করতে চাইছে বলে মনে হচ্ছে। ইসরায়েলের প্রধান লক্ষ্য হল সিরিয়ার নতুন প্রশাসন যাতে নিজেদের সংহত করতে না পারে সেটা ঠেকানো। এটাকে ইসরায়েল হুমকি হিসেবে দেখে, বিশেষ করে যখন সিরিয়ার সরকার তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। লাতিন আমেরিকায় উত্তেজনা, ভেনেজুয়েলার প্রতিরোধের ঢেউ। দূর লাতিন আমেরিকার আকাশে এবার যুদ্ধের আগুন জ্বলতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুদিনের শত্রু ভেনেজুয়েলাকে এবার সরাসরি টার্গেট করেছেন, কিন্তু ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একেবারেই ভয় পাননি। মাদুরো ঘোষণা করেছেন 45 লাখেরও বেশি সশস্ত্র মিলিশিয়ার সদস্য দেশকে রক্ষা করতে প্রস্তুত। এই বাহিনী তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজ, এবং যদিও সরকারি হিসাব প্রায় 50 লাখ সদস্য দেখায়, বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা কম। তবে সংখ্যা কম হোক বা বেশি, মানসিকতা একটাই, আমাদের দেশ রক্ষা করতে আমরা প্রস্তুত। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মিসাইল সমৃদ্ধ 3টি যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ভেনেজুয়েলার উপকূলে। সঙ্গে আছে P-8 গোয়েন্দা বিমান, একটি অ্যাটাক সাবমেরিন এবং আরও কিছু সাধারণ যুদ্ধজাহাজ। সব মিলিয়ে দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে প্রায় 4000 মার্কিন সেনা মোতায়েন করা হচ্ছে। এবার পরিস্থিতি যেন একেবারে সিনেমার পর্দার মতো উত্তেজনাপূর্ণ। কিন্তু মাদুরো একা নন, তার পেছনে দাঁড়িয়েছে শক্তিশালী বন্ধু ইরান। যুক্তরাষ্ট্রের হুমকি ও চাপ সত্ত্বেও তেহরান কারাকাসকে সমর্থন দিয়ে যাচ্ছে। যুদ্ধজাহাজ ও সামরিক সরঞ্জামের এই বিতর্কের আড়ালে ইরান যেন বলছে, আমাদের বন্ধুকে একা ছাড়বেন না। অর্থনৈতিক চাপও অব্যাহত। ট্রাম্প ঘোষণা করেছেন যে কোনো দেশ যদি ভেনেজুয়েলা থেকে তেল কিনে তাদের উপর আরোপিত হবে 25% শুল্ক। সাথে আছে পুরস্কার বাড়ানো। মাদুরোকে গ্রেফতারের জন্য এখন $50 মিলিয়ন। মাদুরোকে বিশ্বের অন্যতম বৃহৎ মাদক কারবারি হিসেবে অভিযুক্ত করা হয়েছে। এসব পদক্ষেপ যেন চাপ, হুমকি আর আর্থিক শাস্তি একসাথে। ক্যারিবীয় সমুদ্রপথে জাহাজ এগোচ্ছে, পাহাড়ের ঢালুতে মিলিশিয়ারা প্রস্তুত। নদী, সমুদ্র, আকাশ সবই যেন যুদ্ধের ফ্রেমে বন্দী। মাদুরো টেলিভিশনে মাতোরো ভাষণে বলেছেন, আমরা আমাদের সাগর, আকাশ ও ভূমি রক্ষা করব শেষ রক্তবিন্দু পর্যন্ত। এটা শুধু 2 দেশের দ্বন্দ্ব নয়, এখানে লড়াই মার্কিন সাম্রাজ্যবাদ বনাম ভেনেজুয়েলার প্রতিরোধ, এবং পাশে দাঁড়ানো শক্তিশালী মিত্র ইরান, যা সমীকরণে আরো জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ, শুল্ক, পুরস্কার সবই চাপ, কিন্তু ভেনেজুয়েলার মনোবল অটুট। মিলিশিয়া প্রস্তুত, জনগণ দৃঢ়, এবং মাদুরো বার্তা দিয়েছেন, যুদ্ধ আসুক, আমরা আছি, এই দেশ রক্ষা করব, আর ইতিহাস আমাদের সাক্ষী। এবার ক্যারিবীয় সাগর কেবল নীল জল নয়, এটা সিনেমার মতো। এটা সিনেমার মতো লড়াইয়ের মঞ্চ, যেখানে নায়ক ও খলনায়কের রেখা অতি সূক্ষ্ম। শেষ দৃশ্য কি হবে, সময়ই তা লিখবে। বিশ্ব রাজনীতিতে নতুন সংকট, অস্ট্রেলিয়া বনাম ইসরায়েল। জানুয়ারিতে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্প যেন বিশ্বকে এক অশান্তির ঘূর্ণিঝড়ে ফেলেছেন। যুদ্ধ, সংঘাত, বাণিজ্য যুদ্ধ সব মিলিয়ে বিশ্ব নাজেহাল। কিন্তু এবার অন্যরকম উত্তেজনা। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়া ও ইসরায়েল এখন প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে নয়, কূটনৈতিক মঞ্চে। হঠাৎ করেই মধ্যপ্রাচ্যের স্বার্থকে ঘিরে শুরু হয়েছে কথার লড়াই। ট্রাম্প হয়তো ভাবতে পারেননি তার ঘনিষ্ঠ মিত্ররা একে অপরকে ঠেস দিতে পারে। এবার বিশ্বের নজর কেন্দ্রীভূত, যেখানে সামরিক শক্তি নয়, কূটনীতির ধনুক ছোড়ার যুদ্ধ। যুক্তরাষ্ট্র চীনের উত্থান এবং সামরিক অগ্রগতি ঠেকাতে নিজের ঘনিষ্ঠ মিত্রদের নিয়ে জোট করেছে। জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য অস্ট্রেলিয়া, যার কৌশলগত গুরুত্ব অপরিসীম। মার্কিন দৃষ্টি মধ্যপ্রাচ্যকে ইসরায়েলের চোখে দেখে। ইসরায়েলকে সবসময় পাশে দাঁড়াতে ট্রাম্প প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলের অস্তিত্ব, অস্ত্র এবং আমেরিকার জনগণের টাকায় কেনা অস্ত্র সবই এই অঞ্চলে টিকিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করে সেই ইসরায়েলের অস্তিত্বের উপর হুমকি হিসেবে আবির্ভূত হয় অস্ট্রেলিয়া।
ক্যানবেরা ঘোষণা দেয় সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, রাষ্ট্রভিত্তিক সমাধানই মানবতার সেরা আশা। এই ঘোষণা মধ্যপ্রাচ্যের সহিংসতার চক্রকে নতুন মোড়ে নিয়ে যায়। নেতানিয়াহুর প্রতিক্রিয়া। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অস্ট্রেলিয়াকে বিদ্ধ করতে শুরু করেন। অ্যান্থনি আলবানিজকে দুর্বল বলার পাশাপাশি ইহুদিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগও তোলেন। তবে এই জোরালো আক্রমণ অস্ট্রেলিয়াকে দমাতে পারেনি। অস্ট্রেলিয়ার জবাব। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বুর্ক বলেন, কতজনকে উড়িয়ে দেওয়া হয়েছে, কতজন শিশুকে অভুক্ত রাখা হয়েছে, সবই অস্বীকারযোগ্য। তিনি দৃঢ়ভাবে বলেছেন, শক্তিমত্তা নির্ভর করে না। গাজার উপর ইসরায়েলের অভিযান, যেখানে অকথিত নিরপরাধ নারী ও শিশু মারা গেছে, তা বিশ্বের বিভিন্ন দেশের ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির সিদ্ধান্তকে আরো যৌক্তিক করেছে। কূটনৈতিক সভার কক্ষ, চিমনি ধোঁয়া, নেতানিয়াহু এবং আলবানিসের চোখে আগুন। পত্রপত্রিকা, টিভির ক্যামেরা, বিশ্ব জুড়ে উত্তেজনা। মঞ্চে যুদ্ধ নয়, কথার লড়াই, কিন্তু ক্ষুদ্র মুহূর্তেও মানবতার রক্তক্ষয়, দৃশ্যের ছায়া। এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব দেখছে কেন অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে, কেন ইসরায়েল এত রেগে গেছে। ট্রাম্পের বাণিজ্য ও সামরিক জোট নীতি এই সংঘাতে নতুন মোড় নিয়েছে। এবারের লড়াই প্রমাণ করে, কখনো যুদ্ধক্ষেত্রেই নয়, কখনো কথার লড়াইয়েও বিশ্বের শক্তি এবং দুর্বলতার ছবি স্পষ্ট হয়ে ওঠে। অস্ট্রেলিয়ার সাহস, নেতানিয়াহুর প্রতিক্রিয়া, ট্রাম্পের কৌশল, সবই একত্রিত হয়ে বিশ্ব রাজনীতিকে অস্থির করে রেখেছে। কিন্তু প্রশ্ন অব্যাহত, ফিলিস্তিন স্বাধীনতা পাবে কিনা, মধ্যপ্রাচ্যের শান্তি স্থায়ী হবে কিনা, তা সময়ই দেখাবে। এই লড়াই কেবল রাষ্ট্রগুলো নয়, মানবতার লড়াই, যেখানে প্রতিটি পদক্ষেপের প্রভাব গভীর। রাত গভীর, তেহরানের আকাশে ভেসে বেড়ায় নিস্তব্ধতা, কিন্তু সেই নিস্তব্ধতার ভেতরে লুকিয়ে আছে গর্জন, এক অদম্য শক্তির গর্জন। ইরান বসে থাকে না, তেহরান কখনো ঘুমিয়ে পড়ে না। যেখানে অন্যরা হোঁচট খায়, ইরান সেখান থেকেই ঘুরে দাঁড়ায়। আমেরিকার ভয়ঙ্কর নিষেধাজ্ঞা, ইসরায়েলের হামলার হুমকি, চারদিক থেকে চাপ, কিন্তু ইরান যেন এক যুদ্ধ জাহাজ, যত আঘাত পায় ততই নতুন করে জেগে ওঠে। এবার প্রশ্ন উঠেছে, চীন কি ইরানকে উন্নত সামরিক প্রযুক্তি দেবে, সহযোগিতা নাকি মরীচিকা? বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনাম, শিগগিরই ইরানের হাতে চলে আসবে চীনা যুদ্ধবিমান আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় আকাশে মিসাইল ঠেকাবে বেইজিং এর তৈরি আধুনিক প্রযুক্তি, কিন্তু বিশেষজ্ঞদের কণ্ঠ ভিন্ন। ব্রিটেনের আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক আবু দু স্পষ্টই বললেন, চীনের এমন সরাসরি সহায়তা পাওয়া এখনই সম্ভব নয়। তবে তিনি আরেক ইঙ্গিত দিলেন, ক্ষেপণাস্ত্র আর ড্রোন প্রযুক্তির মতো খাতে গোপন সহায়তা মিলতে পারে। যন্ত্রাংশ, সফটওয়্যার কিংবা দ্বৈত ব্যবহারযোগ্য প্রযুক্তি, এসব জিনিসের অদৃশ্য পথ হয়তো খোলা আছে। প্রকাশ্যে না হলেও পর্দার আড়ালে সহযোগিতা চালু থাকতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের বিশ্লেষক নাদিনী স্মরণ করিয়ে দিলেন অতীত। চীন কখনো সরাসরি বড় আকারে অস্ত্র দেয়নি, দিয়েছে আংশিক প্রযুক্তি, যেমন ক্রুজ ক্ষেপণাস্ত্রের কিছু অংশ বা নেভিগেশনের কিছু সিস্টেম। কিন্তু সেই সহযোগিতাও ছিল খণ্ডিত, অসম্পূর্ণ। তাই বাধ্য হয়ে ইরান নিজস্ব গবেষণা আর রিজার্ভ ইঞ্জিনিয়ারিং এর পথে এগিয়েছে। নাদিমির মতে, আধুনিক যুদ্ধবিমান বা উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ এতে চীনকে মুখোমুখি হতে হবে পশ্চিমা সমালোচনা আর নিষেধাজ্ঞা। এত বড় ঝুঁকি নেবে কেন বেইজিং? তবে একটি সম্ভাবনা রয়ে গেছে, সরাসরি অস্ত্র না দিয়ে চীন হয়তো ইরানকে দেবে সীমিত সুবিধা, যেমন বেইদু স্যাটেলাইট নেভিগেশনের সামরিক সংকেত ব্যবহার বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য দরকারি সফটওয়্যার। এগুলো হয়তো শিরোনামে আসবে না, কিন্তু কার্যকরভাবে ইরানের শক্তি বাড়িয়ে তুলবে। শক্তি লুকিয়ে আছে নিজের ভেতরে, বাইরের সাহায্য সীমিত, কিন্তু ইরান জানে আসল ভরসা নিজের কৌশল আর বুদ্ধিমত্তা। যতবার থামানো হয়েছে ততবার তারা নতুন প্রযুক্তি গড়ে তুলেছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র, স্যাটেলাইট, সবই একসময় কেবল স্বপ্ন ছিল, আজ তা বাস্তব। আন্তর্জাতিক মঞ্চে ইরান চীন সম্পর্ক যেন নাটকের মতো, সামনে হাসি, হাত মেলানো, বাণিজ্যের রঙিন ছবি, কিন্তু আড়ালে চলে ভিন্ন খেলা। গোপন যন্ত্রাংশ, লুকোনো সফটওয়্যার, অঘোষিত সমঝোতা, সবকিছু প্রকাশ্যে আসে না, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে যুদ্ধক্ষেত্রে। তাহলে কি ইরান শিগগিরই চীনের হাত ধরে আকাশে আধিপত্য করবে? উত্তর সহজ নয়।
বড় অস্ত্র হয়তো আসবে না, কিন্তু যা আসবে তাই যথেষ্ট ইরানকে আরো শক্তিশালী করার জন্য। কারণ ইরানের শক্তি শুধু প্রযুক্তিতে নয়, শক্তি আছে তাদের ধৈর্যে, প্রতিরোধে আর ঘুরে দাঁড়াবার অদম্য ইচ্ছায়। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।